যদি রান্নার নুন কোনোদিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে কি করবে তুমি? মিচকা আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন? তাহলে কি সবটা জেনে ফেলেছে? রান্নায় তো নুন হয়নি। দিয়া চুপ করে বসে খাও। বাবা কি জাহ্নবীর সঙ্গে আমার রিলেশন নিয়ে কিছু মিল করছে? মিচকা আপনার কথা বুঝতে পারছে না কেউ। নাই বা বুঝলে সকলের সব কথা বুঝতে হবে এমন মাথার দিব্যি তো কেউ দেয়নি। এ কি, তোমার শরীর খারাপ দিকে তাড়াতাড়ি খাইয়ে শুতে পাঠিয়ে দিলাম, আবার উঠে এলে? উঠান, আমি উঠি। না ঠাকুরপো, আমার মাথার দিব্যি, তুমি উঠবে না। ওহো, মা যে কেন মিচকাকে জোর করছে? যদি এখনই মিচকা আমায় কিছু বলে? মা আমি উঠছি। চুপচাপ খাও না। সোমদাদা ভাবছে কর্তা তার উপর রেগে আছে, কিন্তু তা তো নয়। কর্তার মন খারাপ ওই হিসেবের খাতাগুলোর জন্য, আর তার জন্য দায়ী ইন্দ্রদাদা। তবে কর্তা যদি এখন সেসব কথা বলে ফেলে তাহলে তো কুরুক্ষেত্র বেঁধে যাবে। কর্তা, এসি বাড়িয়ে দেওয়ার পরেও তো তুমি ঘেমে যাচ্ছ। চলো ঘরে চলো। হ্যাঁ মিনু, মিচকাকে ওপরে না, আমি তোমাকে মাথার দিব্যি দিয়েছি ঠাকুরপো, বলো কি হয়েছে? আমাকে ক্ষমা করো বউঠান। ঠাকুরপো, তোমার হাতে কিন্তু এখনো অন্ন লেগে আছে। মা লক্ষ্মীকে ছুঁয়ে মিথ্যে বলো না। এই ভদ্রমহিলা তো কেলেঙ্কারি না বাঁধিয়ে ছাড়বে না। আর থাক না, কালী যখন বলতে চাইছে না তখন। আমি তোমাকে এসে হাত জোর করছি, চুপ করো। ঠাকুরপো বলো। উঠান, রান্নায় নুনের পরিমাণ তোমরা আন্দাজে ঠিক করো। চামচে নিয়ে মিলিগ্রাম মেপে নয়, আন্দাজে হয়, অর্থাৎ বিশ্বাসে। বিশ্বাস যদি ভেঙে যায়, মানে নুনের পরিমাণ যদি তোমার আন্দাজ ছাড়িয়ে কমে যায় বা বেড়ে যায়, তখন ঠাকুরপো, তখন তো পুরো রান্নাটাই বিস্বাদ হয়ে যায়, তাই না? আমি কারোর বিশ্বাস ভঙ্গ করিনি। সোমদাদা, যাক বাবা, নিশ্চিন্ত। ব্যাপারটা ওদের বাবা ছেলের, আমাকে মিচকা সন্দেহ করেনি। চুপ করে আছে বউঠান, চাটনি দেবে না? কোন হাতে দেব ঠাকুরপো? এক তরকারি যদি নুনে পোড়া হয়, তোমার আমার কথা এই বাড়িতে তুমি আমি বুঝবো, আর কেউ বুঝবে না।
ছোট, তুই ঠাকুরপোকে চাটনিটা দিয়ে দিত। বড়মার কথা শুনে মনে হলো বড়মা কর্তার কথা বুঝতে পেরেছে। যদি তাই হয় তাহলে তো বিপদ। গণেশ দাদার পেটটি নাদা। গণেশ ঠাকুরের পেটের রং লাল হয় কেন? বোঝো এবার। আমি কি করে জানবো গণেশ দাদার পেটটা কেন লাল হয়? আমি জানি। তুই কি করে জানলি? ছোটবেলা কর্তা একবার আমায় শুনিয়েছিল। শোন তাহলে। একবার গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুর সারাদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে মোদক খেয়ে বেড়াচ্ছিলেন। তোটাই মোদক খেয়ে ফেলেছিলেন যে তার হাঁটার ক্ষমতাও ছিল না। তখন তিনি তার বাহন ইঁদুরকে বললেন বাকি পথটুকু তাকে পার করে দিতে। তার বাহন ইঁদুর তাকে পিঠে করে নিয়ে চলতে শুরু করলো। হঠাৎ ইঁদুর চলতে চলতে খেয়াল করলো রাস্তার উপরে ইয়া বড় ইয়া লম্বা একটা অজগর সাপ শুয়ে আছে। তারপর ইঁদুর ওই অজগর সাপকে দেখে এতটাই ভয় পেয়েছিল যে তার খেয়ালই ছিল না যে গণেশ ঠাকুর তার পিঠের ওপরে ছিলেন। কি হলো আবার? তারপর আবার কি? ইঁদুর এক লাফ দিল আর গণেশ ঠাকুর মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গণেশ ঠাকুরের পেট ফেটে মোদক গুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ল। এ মা, তারপর তারপর তো গণেশ ঠাকুর ভারী লজ্জা পেল। যদি কেউ জানতে পেরে যায় যে গণেশ ঠাকুর ভারী পেটু। হঠাৎ তিনি শুনতে পেলেন উপরে চাঁদ হাসছে। চাঁদ হেসে হেসে বলছে আমি সবাইকে বলে দেব যে তুমি পেটু। আর অমনি গণেশ ঠাকুর খুব রেগে গেলেন। তিনি রেগে মেগে তার পেটের মধ্যে ওই অজগর সাপটাকে জড়িয়ে বাড়ির দিকে রওনা হলেন। তিনি এত জোরেই সাপটাকে বেঁধেছিলেন, তিনি যখন বাড়ি গিয়ে পৌঁছলেন তখন দেখলেন তার চেহারাটাই বদলে গেছে। মানে তার সারা শরীর ফর্সা হয়ে গেছে আর এই পেটের জায়গাটুকু লাল হয়ে গেছে। ওই জন্যই তো বাড়ির পুজোয় গণেশ ঠাকুরের পেটের রং লাল হয়, আর বারোয়ারি পুজো সেই নিয়ম মানে না। তাই বারোয়ারি পুজোয় গণেশ ঠাকুরের পেটের রং হয় গোলাপি। বুঝলি? দারুণ। সোম আছে? তুমি তো আমাকে পড়াবে, তুমি কি কাকেও পড়াবে? দরকার হলে পড়াবো। কেন, তোমার কি আপত্তি আছে নাকি? না না, আমার আবার কিসের আপত্তি আছে? এই বাড়িতে আমার কথা শোনে কে? এই যে কি দেখছো? না কিছু না। আচ্ছা শোনো না, আমার আর সোমের জন্য একটু কফি এনে দাও না। আমার কিন্তু 1 চামচ চিনি আর সোমের। বাহ, জানো, খুব ভালো। তাহলে একটু কফি এনে দাও না। তুমি কি করতে এসছো? আবিরকে পড়াতে তো? হ্যাঁ। ওহো, আবির তো বই খাতা নিয়ে বসে বসে দুষ্টুমি করছে। কফিটা শেষ করে আবিরকে পড়াতে যাও প্লিজ। হ্যাঁ, আর একটা কথা, আমরা এ বাড়িতে না ঘরের দরজা সবসময় বন্ধ করে রাখি না। হ্যাঁ, রাতে বন্ধ হয়। অত প্রিভেসি আমরা মেনটেন করতে পারি না, কেমন? বাজলো তো